হ্যালো, কেমপালসিভ মাইন্ডের নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমরা আলোচনা করব যে এসএলএসটি এক্সামের কেমিস্ট্রির যে ইন্টারভিউ হবে সেই সম্পর্কে। দেখো, যেটা স্বাভাবিক যেটা হয়ে থাকে যে তোমরা যে বিষয়ে ডেমো দিলে সেই বিষয় থেকেই প্রথমে প্রশ্ন করা শুরু হয়। তো অনেকেই নিশ্চয়ই কেমিক্যাল বন্ডিং থেকে ডেমো দেবে। তো আজ আমরা কেমিক্যাল বন্ডিং এর প্রশ্ন উত্তর কিছু আলোচনা করব। যেটা সাধারণ হয় যে ওনারা বেসিক টপিক থেকে শুরু করেন, তারপর তোমরা যেরকম উত্তর দেবে ওনারা সেরকম করে তোমাদের কতটা নলেজ আছে সেটা দেখবেন। প্রথমে যেটা করা উচিত যে এর যে বেসিক সংজ্ঞাগুলো সেগুলো রেডি করো, এবং সেইগুলো কিন্তু নিজের ভাষায় রেডি করবে, টেক্সট বুক থেকে অ্যাজ ইট ইজ বলবে না, যেন শুনে মনে না হয় যে এটা মুখস্থ করা। যেমন আয়নিক বন্ড কি, কোভ্যালেন্ট বন্ড কি ইত্যাদি, যেগুলো কোঅর্ডিনেট বন্ড কি, এই সমস্ত প্রশ্নগুলো স্বাভাবিক বলে যেগুলো মনে রাখবে। এবার দেখো, ইন্টারভিউকে নিজের মতো করে কি করে চালনা করবে সেটা একটু বলি। ধরো, অক্টেট রুল কি তোমাকে প্রশ্ন করেছে, অক্টেট রুল কি সবাই জানি আমরা, অক্টেট রুল কি তুমি বলবে অক্টেট রুল, তোমার ভাষায় বলবে, এটাই বলতে হবে তা নয়। এই যেমন পরমাণু স্থিতিশীল হওয়ার জন্য ভ্যালেন্স শেলে 8টা ইলেকট্রন সম্পূর্ণ করতে চায়, সেটাই অক্টেট রুল। এইবার তুমি যেটা বলবে যে স্যার অনেক ব্যতিক্রম থাকলেও, তোমার ইচ্ছা মতো উদাহরণ দিয়ে বলবে যে এরা অক্টেট রুল পালন করে চলে। এবার তুমি যে এই কথাটা যেই বললে যে কিছু ব্যতিক্রম থাকলেও, ওনারা পরের প্রশ্নই বলবে যে তাহলে ব্যতিক্রমটা কি বলতো। ব্যাস, তুমি নিশ্চয়ই জানো ব্যতিক্রম কি, যে এর হাইপার ভ্যালেন্টের ক্ষেত্রে স্যাটিসফাই হয় না, হাইপোভ্যালেন্টের ক্ষেত্রে হয় না, আর কি যে অড ইলেকট্রনের ক্ষেত্রে অষ্টক প্রতি স্যাটিসফাই হয় না। এবার তুমি যেই কথাটা বলছো যে হাইপার ভ্যালেন্টের ক্ষেত্রে, ওনারা পরের প্রশ্ন বলবে যে হাইপার ভ্যালেন্ট একটু ব্যাখ্যা করো তো, কিসের জন্য তুমি বলছো যে স্যাটিসফাই হয় না, তুমি আবার ব্যাখ্যা করো SF6 এর ক্ষেত্রে, PCl5 এর ক্ষেত্রে। এবং ব্যাখ্যা করার পরে তুমি একটা জাস্ট কথা বলে রাখো যে স্যার এগুলো পরবর্তীকালে বিভিন্ন থিওরি দিয়ে কিন্তু বলা যায় যে এগুলো অষ্টকপূর্তি হচ্ছে। ব্যাস, নেক্সট বলবে কি থিওরি তুমি বলো। তখন তুমি বলবে যে স্যার সিজুইকের থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি, আমরা আমরা সূর্যেনের থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারি। তো দেখো, এইভাবে একটা বেসিক কোশ্চেন ছিল অক্টেট রুল, সেখান থেকে তুমি তোমার মতো করে 5-6টা প্রশ্ন জিজ্ঞেস করিয়ে নিতে পারো। তোমাকে কটা প্রশ্ন করবেন, ম্যাক্সিমাম 10টা প্রশ্ন, তার থেকে ধরো 4 থেকে 5টা প্রশ্ন এইভাবে কিন্তু চালনা করে করা যায়। এমন নয় যে ওনারা বুঝতে পারছে না যে তুমি কি করছো, কিন্তু এইভাবেই এগুলো এগোতে থাকে। তারপর ধরো যেমন প্রশ্ন যে লিথিয়াম কোভ্যালেন্ট বন্ড চরিত্র কেন দেখায়, তুমি বলবে যে স্যার আমরা ফ্যাজান্স রুল থেকে জানি যে লিথিয়ামের সাইজ কি হচ্ছে, লিথিয়ামের সাইজটা আমাদের খুব ছোট, ক্লোরিনেরটা বড়। এবং স্যার আমরা ফ্যাজান্স রুল থেকে জানি যে ক্যাটায়নের সাইজ ছোট এবং অ্যানায়নের সাইজ যদি বড় হয় সেক্ষেত্রে কি হয়, আয়নিক ক্যারেক্টারের মধ্যে কিছুটা কোভ্যালেন্ট ক্যারেক্টার আসে, তো সেই জন্য কি হয় লিথিয়াম ক্লোরাইড কি হয় না কোভ্যালেন্ট হয়। এবার যেই তুমি এই যে ফ্যাজান্সটা উল্লেখ করলে, তোমাকে পরের প্রশ্নগুলোকে ফ্যাজান্স রুলটা কি বলতো, তো তুমি ফ্যাজান্স রুল পড়ে নেবে। এই যে ফ্যাজান্স রুল কি, যেমন লেখা আছে, আমরা সবাই জানি ফ্যাজান্স রুল কি, যে আয়নিক বন্ডের ক্ষেত্রে কোভ্যালেন্ট চরিত্র নির্ভর করে কিসের না, ক্যাটায়নের আকার আর চার্জের উপর এবং অ্যানায়নের আকারের উপর। যত ছোট হবে, যত হাইলি চার্জ ক্যাটায়ন হবে, এবং অ্যানায়ন যত বড় হবে, পোলারাইজেশন বেশি হয়, ফলে কি হয় না কোভ্যালেন্ট ক্যারেক্টার বৃদ্ধি পায়। এগুলো সে একই রকম ভাবে যেমন তোমাকে এই প্রশ্নটাও জিজ্ঞেস করতে পারে যে কোভ্যালেন্ট কেন। আচ্ছা, তারপর ধরো তোমাকে প্রশ্ন একদম বেসিক ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, তুমি শুধু গুছিয়ে তুমি উত্তরটা বলবে। যেমন এখানে যদি একদম যেটা সহজ প্রশ্ন এটাই ধরবে সেটা না, এরকম অন্য মলিকুল থেকে ধরতে পারে, যেমন H2O বন্ড অ্যাঙ্গেল এত হয় কেন, তুমি ব্যাখ্যা করবে যে এরকম। তুমি বলবে পরিষ্কার করে যে স্যার লোন পেয়ারে রিপালশন হয়, আর লোন পেয়ার থেকে বন্ড পেয়ারে রিপালশন হয়, ফলে বন্ডগুলো কি হয় না সংকুচিত হয়ে যায়, সেই জন্য যেটা এক্সাক্ট হওয়ার পরে তার থেকে কম হয়। তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে PCl5 কঠিনে কিভাবে থাকে, তুমি বলবে যে স্যার কঠিন অবস্থায় PCl5 আয়নিক ল্যাটিস হিসাবে থাকে এবং এতে PCl4+ এবং PCl6- আয়নের সমন্বয় থাকে। কিন্তু এই যে টেট্রাহেড্রাল অক্টাহেড্রাল এটা বলবে না। তাহলে ওনারা পরের প্রশ্ন কি করবে যে এই যে PCl4 তুমি বললে এটা কি অবস্থায় থাকে, আচ্ছা PCl6- যেটা বলছো এটা কি অবস্থায় থাকে, অর্থাৎ তুমি একটা প্রশ্ন থেকে দুটো প্রশ্ন এখানে পেয়ে যাবে। তারপর তোমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে বরফ জলে ভাসে কেন, তুমি বলবে যে স্যার বরফ কি হয় না যে হাইড্রোজেন বন্ড গঠন করে, সেই জন্য কি হয় ওপেন হেক্সাহেড্রাল ল্যাটিস স্ট্রাকচার তৈরি করে, যেখানে স্পেস বেশি থাকে, ফলে কি হয় না জল মানে বরফের কি হয় ডেন্সিটি জলের তুলনায় কম হয় এবং জলে ভাসে।
এই যে তুমি যখনই হাইড্রোজেন বন্ডিং এর কথা বললে তখনই ওনারা বলবেন হাইড্রোজেন বন্ডিংটা একটু বলো তো, তুমি ভালো করে হাইড্রোজেন বন্ডিংটা পড়ে রাখবে। অর্থাৎ তুমি ইন্টারভিউয়ে এমন একটা শব্দ উচ্চারণ করবে না যেটা থেকে পরে ঘুরিয়ে প্রশ্ন করলে তুমি বলতে পারবে না, ঠিক আছে? যেমন এইচএফ এর বয়লিং পয়েন্ট কেন বেশি হয়, কারণ কি না এইচএফ এ কি হয়, তাদের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়, তার পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে, সেই জন্য কি হয় না সেখানে তোমার বয়লিং পয়েন্ট বেশি দিতে হয়, সেটা ভাঙতে বেশি সময় লাগে, সেই জন্য বয়লিং পয়েন্ট বেশি হয়। তারপর তোমাকে এমও থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বিভিন্ন বিভিন্ন যে কেউ প্যারাম্যাগনেটিক কেন, কেউ ডায়াম্যাগনেটিক কেন, তুমি বলবে যে কেউ কিসের জন্য, যেগুলো কমন কোশ্চেন, যে যেমন O2 O2 কি হয় প্যারাম্যাগনেটিক কেন, নাইট্রোজেনের বন্ড অর্ডার কত, বা যেগুলো খুবই একদম বেসিক কোশ্চেন যে হিলিয়াম Ag+Ag2 এর অস্তিত্ব নেই কেন, বলবে যে এখানে হচ্ছে বন্ড অর্ডার 0 হয়, বন্ডিং আর অ্যান্টি বন্ডিং এ কি সমপরিমাণ ইলেকট্রন থাকে সেই জন্য, বা এর অস্তিত্ব আছে কেন, এগুলো আমরা সবাই জানি। ডাইপোল মোমেন্ট থেকে প্রশ্ন আসতে পারে যে সিওর ডাইপোল মোমেন্ট কম হয় কেন, তুমি বলবে যে সিওর কি হচ্ছে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি হয়, এদিকে বেশি হওয়ার কথা ছিল, বন্ডটা এইভাবে বন্ডের মুভমেন্টটা হওয়ার উচিত ছিল, কিন্তু কি হয় না এখানে একটা ডেটিভ বন্ড তৈরি হয়ে যায় যেটা অপোজিটে কাজ করে, সেই জন্য কি হয় যতটার হওয়ার কথা ছিল ডাইপোল মোমেন্ট তার থেকে কমে যায়, এরকম ভাবে পরিষ্কার করে বলে দেবে। যেমন CO2 ডাইপোল মোমেন্ট 0 হয় কেন, তুমি ব্যাখ্যা করবে যে দুদিকে সমান থাকে সেই জন্য কমে যায়, এগুলো আলাদা করে বলার কিছুই নেই, তোমরা সকলেই জানো। আচ্ছা, যেমন একটা প্রশ্ন যে H2O2 নন প্ল্যানার কেন, স্বাভাবিক কথা যে অক্সিজেন অক্সিজেন আছে, সেখানে লোন পেয়ার আছে, তারা এমন রিপালশন করছে, তারা প্লেনে থাকতে পারছে না, সেই জন্য কি হয় না এরকম টুইস্টেড নন প্ল্যানার স্ট্রাকচার তৈরি করে। ডাইপোল মোমেন্ট থেকে আরো প্রশ্ন আসতে পারে, বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে পারে, বিভিন্ন যে এদের ডাইপোল মোমেন্ট কম হয় কেন, কারো 0 হয় কেন, এগুলো একটু দেখে রাখবে ডাইপোল মোমেন্টের প্রশ্ন। আচ্ছা, যেমন অষ্টক পূর্তি থেকেই তোমাকে ধরো এই প্রশ্নটাই জিজ্ঞেস করলো যে এরা বেরিলিয়াম ইলেকট্রন ডেফিসিয়েন্ট হয় কেন, এবার তুমি এখানে পরিষ্কার করে বলবে যে এর অষ্টপূর্তি হয় না, যেই অষ্টপূর্তি হয় না তোমাকে আবার সেই পুরোনো আগের জায়গায় ফিরে যাচ্ছে যে তাহলে বলো তো এই ইলেকট্রন রুল কি, তারপর যেভাবে বললাম তুমি সেইভাবে চলতে পারো। অর্থাৎ তুমি যদি কোনো শব্দ জানো এবং সেই শব্দটাকে যদি তুমি খুব সহজভাবে তোমাকে যেটা জিজ্ঞেস করছে তাতে ঢোকাতে পারো তাহলে ঢুকিয়ে দাও, ওইখান থেকে কিন্তু পরের প্রশ্নটা আসতে পারে। যেমন আবার একটা কোশ্চেন যে BCl3 লুইস অ্যাসিড কেন, এই ধরনের প্রশ্ন। আচ্ছা, এরকম প্রশ্ন আসতে পারে যে লন্ডন ফোর্স কি, তুমি বলবে লন্ডন ফোর্স কি, আর তোমাকে এখান থেকে ঘুরিয়ে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে নন পোলার মলিকুলে কি ধরনের ফোর্স দেখা যায়, লন্ডন ফোর্স দেখা যায়, তুমি বলতে পারো। আচ্ছা, হাইড্রোজেন বন্ডিং থেকে যেমন আরো প্রশ্ন আসতে পারে যে H2O লিকুইড H2S গ্যাস কেন, তুমি বলবে এখানে হাইড্রোজেন বন্ড দেখা যায়, এখানে দেখা যায় না, এখানে কি হয় দুর্বল হয়, সেই জন্য তাদের কি হয় না সহজে পৃথক করা যায়, এখানে তারা কি হয় শক্ত হয়ে বেঁধে থাকে, ভালো করে দেখে নেবে। তোমাকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে F2 বন্ড দুর্বল কেন, না কি হয় ফ্লুরিন খুব সাইজে ছোট হয় এবং ইলেকট্রোনেগেটিভ, তাদের যে ইলেকট্রন গুলো আছে তাদের মধ্যে প্রবল রিপালশন হয়, সেই জন্য কি হয় না এটা স্টেবল নয়, সেই জন্য F2 হয় না, এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। ল্যাটিস এনার্জি থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেমন এইটা MgO এবং NaCl এর যে মানে এদের ল্যাটিস এনার্জির তুলনা করতে বলতে পারে, তোমাকে ল্যাটিস এনার্জির যে ব্যাপারটা তুমি যদি জানো তুমি ঠিকই ব্যাখ্যা করতে পারবে যে এই মানটা কি হয় MgO বেশি হয় NaCl এর থেকে, পরিষ্কার করে তুমি গুছিয়ে বলবে। আরো বিভিন্ন ধরনের কোশ্চেন এখানে যেমন আছে সেইগুলো আসতে পারে। এখানে তোমার ফেজান্স রুল থেকে প্রশ্ন আসতে পারে যে লিথিয়াম আয়োডাইড এবং লিথিয়াম ফ্লোরাইডের মধ্যে কে কোভ্যালেন্ট কেন, এবং খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন, এটা যে কোনো MCQ পরীক্ষাতেও আসে, আবার ইন্টারভিউতেও ধরে যে AgF জলে সলিউবল কিন্তু AgCl AgBr বা AgI ইনসলিউবল কেন, তুমি সেই বলবে ফেজান্স রুল থেকে যে এখানে কি হয় না এটা আয়নিক, কিন্তু এরা কি হচ্ছে এদের যত উপর থেকে নিচে যাচ্ছে আয়োডিনের দিকে তত কি হচ্ছে না কোভ্যালেন্সি বাড়ছে, যত কোভ্যালেন্সি বাড়ছে তারা জলে তত কি হয় ইনসলিউবল হয়, তুমি এটা গুছিয়ে বলতে পারো। তো এই ধরনের প্রশ্ন আসে। এই ধরনের যদি পিডিএফটা নিতে চাও আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে আমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে পিডিএফ আপলোড করে দেবো, তোমরা পিডিএফটা নিতে পারো এবং যদি কোনো ডাউট থাকে আমাদের জানাতে পারো, তোমাদের কি ধরনের ভিডিও চাই সেটা তোমরা কমেন্টে লিখতে পারো। তোমরা কি আমি যেমন আজকে এটা আলোচনা করলাম আমি সেইভাবে ডিটেলসে উত্তরগুলো বলিনি, তোমাদের যদি মনে হয় যে উত্তর বলা দরকার সেটা বলতে পারো, কোন টপিক থেকে তোমরা এরপরে ভিডিও চাইছো সেটা বলতে পারো, কি ধরনের কন্টেন্ট চাইছো সেটা বলতে পারো।
আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করলাম খুব হাই লেভেলের প্রশ্ন নয়, বেসিক প্রশ্ন, কিন্তু সেটা কিভাবে বলা যায় সেগুলো আলোচনা করলাম। তোমরা যদি হাই লেভেলেরও প্রশ্ন চাও আমাকে পরিষ্কার করে তোমরা বলবে, আমরা চেষ্টা করব। এটা একদমই কোনো পেড কিছু নয়, পেড ডেমোও নয়, আমরা কোনো চ্যানেল মানে কোনো ব্যাচ আনছি না। এটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, লাইক করতে পারো, তাতে আমাদের মোটিভেশন বাড়বে। ধন্যবাদ।